এভরিওয়ান, আমি চন্দ্রিকা। আজ এসেছি আবারও একটা নতুন গা ছমছমে রোমহর্ষক বেদনাময় গল্প নিয়ে। এই গল্পটাকে কেবলই গল্প বললে ভুল হবে। এটি আমাদের সমাজে ঘটে যাওয়া সত্য ঘটনার সাক্ষীস্বরূপ। আজকের পর্ব ৪৪। গল্প পাঠে ও কলমে আমি চন্দ্রিকা। গল্পটা শুনতে হলে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্পে ফিরছি। গল্পের নাম বিচার। আজ ২ দিন হলো দিদার শরীরটা প্রচন্ড খারাপ। কি জানি কি হবে। আমার দিদা কি আদৌ ঠিক হবে? এই ভেবেই মনটা প্রচন্ড ভারাক্রান্ত হয়ে গেল। আমি প্রমিতা, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। দিদার হার্টের প্রবলেম আছে কিছুদিন যাবত। সেটার বাড়াবাড়ির জন্য আজ হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে। ছোটবেলার সব কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছিল। দিদা কিভাবে গল্প শুনিয়ে ঘুম পাড়াতো, কত কিছু রান্না করে খাওয়াতো, কত কত গল্প করতো। এইসব মনে পড়ায় চোখটা আপনা থেকেই ভিজে এসেছিল আমার। ডাক্তার বলেছে দিদার কন্ডিশন খুব একটা ভালো নয়, তাই একটু চিন্তাতেই আছি আমরা সকলে। হসপিটালে কাউকে না কাউকে থাকতে হচ্ছে। রাতে আজ আমি থাকবো ঠিক করেছি, কারণ বাবা মা দুজনেই জব করে। তাদের পক্ষেও প্রত্যেক দিন এসে থাকাটা সম্ভব হচ্ছে না। যতই আয়া থাকুক না কেন, তাও যদি বাড়ির কেউ থাকে দিদার একটু ভালো লাগবে, এই ভেবেই থাকা আমাদের। আমিও তাই তাড়াতাড়ি করে কলেজ ছেড়ে এসে বাড়িতে একটু রেস্ট নিয়ে হসপিটালে চলে যাই। প্রাইভেট হসপিটালে রেখেছিল বাবা, তাই জন্যই হাইজিন মেনটেন আছে। দিদাকে আলাদা কেবিনে রেখেছে, ভালো ট্রিটমেন্ট করা হচ্ছে। সেই রাতে দিদার কাছে আমি ছিলাম। তখন রাত ওই 12:30 বাজে। চোখে ঘুম আসছিল না। একেই তো হসপিটাল, এটা তো আর বাড়ির বিছানা নয় যে ঘুম আসবে খুব ভালো। তার মধ্যে এক প্রবল চিন্তা দিদার কি হবে। তাই ফোনটা নিয়ে কেবিন থেকে বেরিয়ে একটু করিডোরে হাঁটাহাঁটি করছিলাম। প্রায় আধ ঘন্টা এইভাবেই করিডোরে হাঁটাহাঁটি করলাম। যখন কেবিনে ঢুকতে যাব ঠিক তখনই দেখলাম আমার থেকে ওই ৬-৭ হাত দূরে আমারই বয়সী একটা মেয়ে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম বোধহয় সে আমাকে কিছু বলতে চায়, কিন্তু বেশ কিছুক্ষণ কেটে যাবার পরও যখন ওই মেয়েটা কোনো কথাই বলল না, কিন্তু অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো, তখন আমার একটু অস্বস্তি বোধ হচ্ছিল। তাই আর কথা না বাড়িয়ে কেবিনে ঢুকে যাই। পরের দিন সকালে আমি আবার বাড়ি চলে যাই। আজ ৫ নাম্বার দিন। আজও আমারই থাকার পালা হসপিটালে। সেই দিন রাতে ঘটে গেল একটা অদ্ভুত ঘটনা। আগের দিনের মতন আমিও ওই দিন বাইরে ঘুরছিলাম ফোন নিয়ে। ঠিক তখনই আবারও সেই আগের রাতের মেয়েটার সাথে দেখা হয়ে গেল। আজও সেই মেয়েটা বেশ কিছুক্ষণ তাকিয়েছিল আমার দিকে। তারপর হঠাৎ আমাকে ইশারায় ডাকলো। আমি প্রথমে কনফিউজ ছিলাম যে কাকে ডাকছে। তারপর দেখলাম সেখানে তো আমি ছাড়া আর কেউ নেই। তাহলে হয়তো মেয়েটা আমাকেই ডাকছে। প্রথমে যাব না ভেবেছিলাম, কিন্তু পরে আমি কেমন সম্মোহিত হয়ে গেলাম আর ওর দিকে যেতে শুরু করলাম। মেয়েটা কোনো কথা বলল না, কেবল আমাকে ইশারায় বলল ওকে অনুসরণ করতে। এরপর আমি ওকে অনুসরণ করতে করতে একটা বন্ধ দরজার কাছে এসে দাঁড়ালাম। দরজাটা দেখে মনে হলো বহু বছর ওই দরজা বন্ধ। ওই মেয়েটা আমাকে ইশারাতে
ওই দরজাটা খুলে দেওয়ার কথা বলছিল। আমি যেন তখন নিজের মধ্যেই ছিলাম না, এমনই একটা অনুভূতি হচ্ছিল আমার। তারপর আমি দরজাটা খুলে দিতে যাব বলে যেই না হাতটা বাড়িয়েছিলাম, ঠিক এমন সময় এক তীব্র চিৎকারে আমার সম্বিত ফিরল। যখন আমার হুঁশ এলো, তখন আমি দেখলাম আমি প্রায় অন্ধকারাচ্ছন্ন একটা দরজার সামনে দাঁড়িয়ে আছি। দূর থেকে একজন নার্স ছুটে এলো আমার দিকে, আর জলের মতন কি যেন একটা ছিটিয়ে দিল আমার গায়ে। হতে পারে গঙ্গার জল। প্রত্যেকটা ঘটনা এতটাই তাড়াতাড়ি ঘটেছিল আমার সাথে, তাই আমি কোনোটার সাথে কোনোটারই মিল খুঁজে পাচ্ছিলাম না। নার্সটা আমাকে টেনে নিয়ে যায় ওই দরজার সামনে থেকে। উনি আমাকে হাঁপাতে হাঁপাতে বললেন, আপনি আপনি এটা কি করতে যাচ্ছিলেন? কেন গেছেন আপনি ওইদিকে? জানেন না ওদিকে যাওয়া বারণ? বোর্ডও তো দেওয়া আছে এখানে, ওটা রেস্ট্রিক্টেড এরিয়া। আমি না হতচকিত হয়ে বললাম, ওই মেয়েটাই তো আমাকে ডাকলো। এইটা বলে যখন আমি সামনের দিকে তাকাতে যাই, দেখি সামনে কেউ নেই। নার্সটা বলে উঠল, কোন মেয়ে? একজন মেয়ে ছিল, আমি আগের দিন ওকে দেখেছি, ওই ডেকেছিল আমাকে। আর এখানে তো কোনো বোর্ড আমি সত্যি আগে দেখিনি। যদি জানতাম ওটা রেস্ট্রিক্টেড এরিয়া, আমি কেন যাব ওখানে? এরপর নার্সটা বলে উঠল, ওই ঘরের দিকে কোনো দিনও যাবে না। আমি বললাম, কিন্তু কেন যাব না? নার্সটা বলে উঠল, ওটা একটা অভিশপ্ত ঘর। আজ থেকে ঠিক 10 বছর আগে একটা 20 বছরের মেয়েকে রেপড করা হয়েছিল ওই ঘরে। তারপর ওকে ওখানেই নির্মমভাবে হত্যা করা হয়। সেই মেয়েটা ওই দিন তার বাবাকে হসপিটালে দেখতে এসেছিল, আর তখনই ওর সাথে ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনাটা। এই ঘটনাটা অনেক কেউ জানে, কিন্তু এই হসপিটালের ট্রাস্টি বোর্ডের একজন মেম্বারের ছেলে মেয়েটাকে রেপ করে। তাই ছেলেটার বাবা অর্থে জোরে সকলের মুখ বন্ধ করে দেয়। শ্রাবণীর আত্মা আজও মুক্তি পায়নি এই যন্ত্রণা থেকে। তান্ত্রিক ডেকে, ওঝা ডেকে ওই ঘরে অনেক যজ্ঞ করা হয়। তারপর ওই ঘরের দরজা বন্ধ করে দেওয়া হয়। শ্রাবণীকে বহু মানুষ দেখেছে এই করিডোরে হেঁটে বেড়াতে। ওই দরজা বন্ধ করে দেওয়ার পরও প্রচুর কেউ ওকে দেখেছে, আজ যেমন তুমি ওকে দেখেছ। ও সবাইকে ওই দরজা খুলে দেওয়ার কথা বলে মুক্তি পাওয়ার আশায়। ক্ষতি করার টেন্ডেন্সি শ্রাবণীর মধ্যে নেই, তাহলে অনেকদিন আগেইও অনেক কারোর ক্ষতি করতে পারত। এই কথাটা শুনে আমার দু চোখ জলে ভরে গেল। একটা মেয়েকে কতটা মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয়েছিল মৃত্যুর কোলে ঢলে পড়ার জন্য। আজও তার আত্মা একইভাবে কষ্ট পাচ্ছে, মুক্তি পাওয়ার আশায় ছটফট করছে সে। আমি ভাবি কতটা নোংরা আমাদের সমাজ। আজ ওই ছেলেটা এত পয়সা বলে তার কোনো প্রকার বিচার হলো না। তার নোংরা লালসার শিকার হয়ে একটা মেয়েকে আত্মবলিদান দিতে হয়েছে। কতটা বেদনাময়, কতটা যন্ত্রণাময় সত্য একটা ঘটনা। কবে বদলাবে আমাদের এই সমাজ? কবে মেয়েরা সঠিক বিচার পাবে তা আজও অজানা। আদৌ কি কোনোদিন বিচার পাবে, নাকি এইভাবেই শত শত পুরুষের লালসা মেটানোর ভোগ্যবস্তু হতে হবে মেয়েদের, সেটা আজও অজানা। আজ এখানেই শেষ হলো আমাদের নতুন গল্প বিচার।
আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গল্পটা কেমন লাগলো সেটা লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। প্রচুর প্রচুর শেয়ারের মাধ্যমে আমাদেরকে আরও উৎসাহিত করবেন, যাতে আরও নতুন নতুন সুন্দর সুন্দর গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। নমস্কার।